আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। যারা সামান্য কিছুতে রেগে যায় তারা কিন্তু সহজে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। শিপু তাদের মধ্যে একজন। কিন্তু এবারের রাগ আমার উপর নয়, নিজের উপর প্রয়োগ করলো। আমাকে কিছু না বুঝতে দিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলার শব্দ শুনতে পেলাম। মনে মনে ভাবছি হয়তো চলে যাচ্ছে, তাই আর ফিরে তাকানোর প্রয়োজন বোধ মনে করলাম না। এদিকে শিপু দরজা খুলে দরজা চিপে হাত গলিয়ে দেয়। তারপর একবার, দুবার, এভাবে 3বার জোরে চাপ দেয়। শিপু ব্যথায় কষ্টে কুকিয়ে ওঠে। আমি ফিরে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এদিকে শিপুর হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়েছে। আমি দেখে চমকে উঠে ছুটে গিয়ে ধরার চেষ্টা করি, কিন্তু শিপু হাত সরিয়ে নেয়। আমি বললাম, রক্ত ঝরছে, আমি দেখি। শিপু হাত ঝেড়ে বলে, ও কিছু না, পরে ঠিক হয়ে যাবে। এই বলে সোফায় বসে পড়ে। শত্রু হলেও একসময় আমি ওকে ভালোবেসেছি। ভালোবাসি বলতে এমন নয় যে আমি এখন ওকে ভালোবাসি না। যেমন ভালোবাসি তেমন ঘৃণা করি। কিন্তু এখন এই পরিস্থিতিতে ঘৃণার চেয়ে মায়া হচ্ছে বেশি। মানছি ও আমাকে মেরেছে ঘণ্টাখানেক হয়নি, তারপরও মায়া হচ্ছে। মেয়েজাত মনে হয় এমনই হয়। শত অত্যাচারের পরেও ভালোবাসার মানুষের কিছু হতে দেখলে নিজেকে ধরে রাখতে পারে না। আমিও পারলাম না। আমি ওর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, এমন করলে কেন? কী প্রমাণ করতে চাইছো? শিপু আমার দিকে তাকিয়ে আছে। তারপর চোখ বন্ধ করে নেয়। আমি কিছু না বলে ওর হাত ধরে রক্ত পুষতে যাব, ঠিক আগের মতো হাত সরিয়ে নেয়। আমি বললাম, এমন করছো কেন? হাতে ব্যান্ডেজ করতে দাও। শিপু বলে, না লাগবে না। আমি বললাম, লাগবে না বললেই হলো? আমি আন্টিকে বলছি ডাক্তার ডাকতে। শিপু বলে, একদম না, হাত বেশি কাটা যায়নি, একটু পরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, তুমি শান্ত হয়ে বসো। আমি বললাম, তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে শান্তিতে বসি বলো তো? না না, অনেক হয়েছে, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি হাত ব্যান্ডেজ করে দিচ্ছি। শিপু বলে, ব্যান্ডেজ করবে, তার আগে কথা দিতে হবে। আমি বললাম, কি কথা? শিপু বলে, ব্যান্ডেজ করার পর তোমার ক্ষতস্থানে ক্রিম লাগাতে দেবে। আমি বললাম, ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজে লাগিয়ে নেব। শিপু বলে, এটা হচ্ছে না, আমি নিজের হাতে লাগিয়ে দেব। কথা দিচ্ছি ব্যথা দেব না। একবার ভুল করেছি, 2বার ভুল করেছি, 3বারের সময় আর ভুল করব না, কথা দিচ্ছি। প্লিজ না করো না। আমি ওকে কি করে বোঝাই কেন আমি ওকে ক্রিম লাগাতে দিচ্ছি না? আমার যে লজ্জা করছে। পুরো পিঠ একজন পুরুষের সামনে বিবস্ত্র হয়ে থাকবে, এটা যে কতটা লজ্জার, কি করে বোঝাই ওকে? প্রেম করার সময়ও এতটা ফ্রি হয়নি। বিয়ের পর তো শুধু ঝগড়া, মান অভিমানের পালাই তো শেষ হচ্ছে না। আমি চুপ করে আছি দেখে শিপু বলে, কি হলো? কিছু বলো, চুপ করে আছো কেন? আমি ক্রিম লাগিয়ে দিই ক্ষত স্থানে। আমি বললাম, না মানে। শিপু বলে, কি বলো? আমি বললাম, কিছু না, তুমি চুপ করে বসো। শিপু বলে, তাহলে দেবে না? আমি বললাম, না। শিপু বলে, তাহলে আমিও দেব না, তুমি এখন আসতে পারো। আমি বললাম, না। শিপু বলে, না গেলে কি করবে শুনি? আমি বললাম, তোমার হাতে ব্যান্ডেজ করব। শিপু বলে, কেন? আমি আঘাত পেয়েছি, আমার হাত থেকে রক্ত ঝরছে। কিন্তু তোমার কেন এত প্রবলেম হচ্ছে? তুমি কেন এত ব্যস্ত হচ্ছ ব্যান্ডেজ করতে? আমি বললাম, এত কৈফিয়ত দিতে বাধ্য নই, আমি তোমার হাত ব্যান্ডেজ করে দেবো, এটাই শেষ কথা। এই বলে ফাস্টিং বক্স নিয়ে ওর সামনে মেঝেতে বসে পড়ি। তারপর ওরা হাত ধরে ব্যান্ডেজ করতে চাইলে বলে, একদম না, আমার জন্য দরদ দেখাতে হবে না। আমি ওর দিকে তাকিয়ে আছি, চোখের কোনো জল চকচক করছে। কারণ আমার সাথে কেন বারবার এমন করে কথা বলে? কেন বুঝছে না ওকে এই অবস্থায় দেখে আমার কষ্ট হচ্ছে? আমাকে কাঁদতে দেখে শিপু বলে, আরে আমি তো কান্না করার মতো কিছুই বলিনি, তুমি কাঁদছো কেন? আমি বললাম, তুমি আমার সাথে এমন করো কেন? আমি কি করেছি? শিপু বলে, আমি আবার কি করলাম? আমি বললাম, তুমি এসব করছো, একে তো বিনা অন্যায় আমাকে মেরেছো, এখন আবার আমার উপর রাগ দেখাচ্ছ। কান্না করবো না তো কি করব, হাসবো? শিপু বলে, তার মানে আমি তোমাকে কিছু বলতে পারবো না, কিছু বললে তুমি এভাবে কান্না করবে। আমি বললাম, কে বলতে না করেছে? তাই বলে সবসময় মেজাজ গরম করে ধমকাবে? কাল এমন করে বিয়ে করেছে, ঘণ্টাখানেক আগে মেরেছ, এখন নিজের হাত কেটে ব্যান্ডেজ করতে দিচ্ছ না। শিপু বলে, এখন কান্না কিসের জন্য? আমি হাত ব্যান্ডেজ করতে দিচ্ছি না তার জন্য? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শিপু মুচকি হেসে বলে, ঠিক আছে, ব্যান্ডেজ করে দাও, তবে একদম কান্না করবে না। আমি চোখের পানি মুছে ওর হাত ব্যান্ডেজ করে দিলাম। তারপর মেঝেতে পড়ে থাকা ফোঁটা ফোঁটা রক্তের দাগ মুছে পরিষ্কার করে নিলাম। শিপু বলে, তোমার শরীর ব্যথা করছে না? তোমার কষ্ট হচ্ছে না? আমি বললাম, হচ্ছে, তা দিয়ে তুমি কি করবে? তুমি তো চেয়েছো আমি কষ্ট পাই, তাই পাচ্ছি। শিপু বলে, আমি চাইনি তোমাকে মারতে। আমি বললাম, দোষ করে সবাই এমন বলে। শিপু বলে, আমি তো অস্বীকার করিনি আমি দোষ করিনি, আমি দোষ করেছি, তোমার দোষে তোমার সামনে, চাইলে শাস্তি দিতে পারো। আমি বললাম, শাস্তি আর কি দেব? সে তো তার নিজের শাস্তি নিজেই পাচ্ছে, নতুন করে আর কি দেওয়ার আছে? শিপু খুশিতে গদগদ হয়ে বলে, তাহলে তুমি আমাকে মাফ করে দিয়েছো। আমি বললাম, না, মাফ কেন করব? এই নিয়ে অনেক তর্ক হয় শিপু আর আমার মাঝে। ওইদিকে আমার মা বাবা খবর পেয়ে অনেকদের বাড়িতে আসে। মা বাবা দুজনেই খুব রেগে ছিল, সাথে ছোট ভাইয়াও ছিল। এসে প্রথমে আন্টির সাথে খুব কথা কাটাকাটি হয়। আন্টি জানে এখানে সব দোষ শিপুর, তাই তিনি মা বাবাকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে আমার মা বাবা বুঝতে রাজি না। বাবা বলে, এটা কি মগের মুলক নাকি?
আমার অবুঝ মেয়েটাকে ভয় দেখিয়ে আপনার ভাইয়ের ছেলে তুলে নিয়ে আসলো, আর আপনারা তাকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা এত কিছু বুঝি না, আমরা পুলিশ কেস করব। আমার মেয়ে কোথায়? ওকে বের করে দিন, আমরা নিয়ে যাব। আন্টি বলে, দেখুন ভাই সাহেব, আমার ভাইয়ের ছেলে অন্যায় করেছে আমি মানছি, কিন্তু ওরা একে অপরকে আগে থেকেই ভালোবাসে। সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য মাঝখান দিয়ে 1 বছর কোনো যোগাযোগ ছিল না একে অপরের সাথে। আমার ভাইয়ের ছেলে কিয়াকে অনেক বুঝিয়েছে সম্পর্কে ফিরে যেতে, কিন্তু কিয়া রাজি হয়নি, তাইও বাধ্য হয়েছে বিয়ে করতে। বাচ্চা ছেলে মেয়ে হয়তো ভুল করে ফেলেছে, এখন সেটাকে না বাড়িয়ে আমরা পারি না ওদের সম্পর্কটা মেনে নিতে? দেখুন আমার ভাইয়ের ছেলে অনেক ভালো, দেখতেও হ্যান্ডসাম, ওর অল ফ্যামিলি বাইরে থাকে, আশা করি কিয়া সুখী হবে। আর এমনিতেও আমার ভাই ভাবি খুব ভালো, ওনারা আসছে আগামী শুক্রবার। কিন্তু না, বাবা মানতে রাজি না। সবার কথার মাঝে ছোট ভাইয়া বাবাকে বলে, বাবা যা হয়ে গেছে তা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, শুধু শুধু পুলিশ কেস করলে সমান কমবে বই বাড়বে না, ওদের বিয়ে হয়ে গেছে, মেনে নেওয়াটাই শ্রেয়। এই বলে ছোট ভাইয়া আন্টিকে উদ্দেশ্য করে বলে আমাদেরকে ডাকতে। আন্টি খুব ভয় পাচ্ছেন, কারণ আজ শিপু আমাকে মেরেছে। মা বাবাকে দেখে মুখ ফুসকে না বলে দেই। আন্টি দরজার কাছে এসে আমাদেরকে ডাকলো। শিপু উত্তরে বলে, দরজা খোলা আছে, ফুপিয়াম্মা তুমি ভিতরে এসো। আন্টি রুমে প্রবেশ করে শিপুর হাতে ব্যান্ডেজ দেখে বলে, কি রে তোর হাতে কি হয়েছে? শিপু কিছু বলার আগে আমি বললাম, আমার উপর রাগ হচ্ছিল, তাই রাগ সামালতে না পেরে নিজের হাতে আঘাত করেছে। আন্টি ছুটে এসে শিপুর হাত দেখে বলে, বেশি লাগেনি তো? কেন এমন করছিস তুই? নিজেকে আঘাত করে কি লাভ বল? শিপু বলে, ও কিছু না ফুপু আম্মা, ঠিক হয়ে যাবে। তারপর আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বলে, মারে তোর এখন বিয়ে হয়ে গেছে, তোকে একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দিবি। তুই কি চাস? তুই কি চাস এ সম্পর্ক থাকুক, নাকি ভেঙে দিতে চাস? আমি জানি তুই শিপুকে এখনও ভালোবাসিস, তুই ওর সাথে যতই ঝগড়া করিস, যতই অভিমান করিস, তা শুধু মুখ থেকে, মনে মনে তুই ওকে সত্যিই ভালোবাসিস। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আন্টি বলে, এখন সব কিছু তোর হাতে, তবে শুধু একটা কথাই বলবো, শিবু তোকে খুব ভালোবাসে, ও যা করেছে সব তোকে কাছে পাওয়ার জন্য। নিচে তোর মা বাবা এসেছে, তোদের দুজনকে ডাকছে, এখন 3 ফ্যামিলির মান সম্মান তোর হাতে, যা করবি ভেবে চিন্তে করবি, আশা করি নিরাশ করবি না আমাকে। একটা কথা মাথায় রাখবি, তোর একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোদের দুজনের জীবন নষ্ট করে দেবে। আমি কোনো কথাই বললাম না, মনোযোগ দিয়ে আন্টির কথা শুনছিলাম। তারপর আন্টির সাথে আমরা দুজন ড্রয়িং রুমে এসে বসলাম। আমি মা বাবার মাঝে বসলাম। মা বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভাগ্যিস আমার গায়ে হাত দেয়নি। এদিকে প্রথম নারাজ হলেও শিপুকে দেখে মা বাবা এমনকি ছোট ভাইয়াও বিয়েতে আর আপত্তি জানায় না, কারণ শিপুকে ওনাদের খুব পছন্দ হয়। তারপরও আমার সম্মতি চাইল। আমি এক কথায় উত্তর দিলাম, আপনারা যা ভালো মনে করেন। ভালো আর কি মনে করবে? শিপুকে দেখে তো সব গুলিয়ে গেল। আমার মা আন্টিকে উদ্দেশ্য করে বলে, কেয়াকে আমরা নিয়ে যেতে চাই, ছেলের মা বাবা আসলে না হয় ধুমধামের সাথে বিয়ে হবে। আন্টি বলে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি মনে করি কেয়া এখানে থাকলে ভালো হয়, কারণ বুঝতেই পারছেন এদের দুজনের মাঝে এখনও মান অভিমান চলছে। একসাথে থাকলে হয়তো ম্যানেজ হয়ে যেত, এখন তো আর একসাথে থাকলে কোনো আপত্তি নেই, কারণ শরীয়ত মোতাবেক দুজনেই স্বামী স্ত্রী। মা আন্টির কথা বুঝতে পেরে বলে, ঠিক আছে এখানেই থাকুক। তারপর মা আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল। আমি মনে মনে ভাবছিলাম শিপু আমাকে মেরেছে সেটা বলবো, কিন্তু শিপুর করুণ মুখ দেখে আর বলতে পারিনি। এটাই হয়তো মনের টান, ভালোবাসার মায়া, তাই হয়তো শিপুকে সবার সামনে ছোট করতে পারিনি। ওই দিন মা বাবা চা নাস্তা করে বিদায় নিল আমাকে এখানে রেখে। মা বাবা চলে যাওয়ার পর আন্টি বলে, কেয়া ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। আমি বললাম, আমি তো কিছুই করিনি আন্টি, আমি তো সব কিছু ওনাদের উপর ছেড়ে দিয়েছি। শিপু বলে, সব কিছু আমার রূপের কামাল, আমাকে দেখে সব কিছু সমাধান হয়ে গেল। মেয়ের জামাই হিসেবে তাদের পছন্দ হয়েছে, তাই তো কোনো টুশব্দ করেনি। আল্লাহর কাছে শুক্রিয়া, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে। শিপুর কথা শুনে আন্টি হো হো করে হেসে উঠে বলে, শুনেছিস ছেলের কথা, পাগল একটা। এই বলে আন্টি আমাকে বলে, দুজনের মাঝে সবকিছু সমাধান করে নে, এভাবে রাগ অভিমান করে থাকিস না, যা এবার রুমে যা। শিপুকে বলে, তুই ওর পিঠে ক্রিম লাগিয়ে দিয়েছিস? শিপু বলে, না দিলে কি করে লাগাবো, আমাকে তো ছুতেও দেয় না, দেখো তুমি লাগাতে পারো কি না। আন্টি বলে, এসব আমার দ্বারা হবে না, আর হলেও আমি করব না, তোর বউ তুই সেবা কর, এতে ভালোবাসা বাড়ে, বুঝলি মদন? শিপু বলে, আমি বুঝি কি করব, ও তো বোঝে না। আন্টি বলে, হয়েছে হয়েছে, নিজের হয়ে সাফাই দিতে হবে না, এখন বৌমাকে নিয়ে রুমে যা। তারপর আমাকে বলে, যা মা ক্রিমটা লাগিয়ে নে। আমি বললাম, আমার ক্রিম আমি নিজে লাগিয়ে নিতে পারবো, কারোর সাহায্য লাগবে না। এই বলে আমি রুমে চলে এলাম। শিপু আন্টিকে বলে, ফুপি আম্মা আমি আসছি। এই বলে আমার পিছে পিছে রুমে চলে এলো। আসা মাত্রই দরজা লাগিয়ে দিল। আমি বললাম, তোমার কি আর কোনো কাজ নেই? শিপু বলে, কেন কি হয়েছে? আমি বললাম, আসা মাত্রই দরজা লাগিয়ে দাও। শিপু বলে, ও এই কথা, এটা স্বাভাবিক, আমাদের নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর অনেক রোমান্টিক মুহূর্ত থাকে, হয়তো তুমি আমি একে অপরকে জড়িয়ে ধরে আছি,
হয়তো একে অপরকে কিস করছি, হয়তো বা অন্য কোনো মোমেন্টে আছি, সেগুলো যেন কেউ দেখে না ফেলে, তার জন্য দরজা লাগানো খুবই জরুরি। আমি বললাম, ও, গাছে কাঁঠাল গোপের তেল, ভালো আইডিয়া। শিপু বলে, জি না, ভুল বললে, হাতের সামনে কাঁঠাল আর গোপে তেল, এখন শুধু অপেক্ষায় আছি। আমি বললাম, অপেক্ষায় থাকো, সামনে শুধু দেখতে পারবে, ছুতে পারবে না। শিপু বলে, শুধু ছুতে নয়, চাইলে সব কিছু করতে পারি, দেখতে চাও? আমি জানি এ কথা কেন বলছে। আমি বললাম, প্রয়োজন নেই দেখার। শিপু বলে, শুধু একবার বলো দেখবে, আমি কিন্তু প্রস্তুত দেখাতে। আমি বললাম, কিন্তু আমার ইচ্ছে নেই দেখার। শিপু বলে, সেটা রাতে দেখা যাবে, এখন এসো, আমি ক্রিম লাগিয়ে দিই তোমাকে। আমি বললাম, তুমি কোন বেহাইয়া বলো তো, এত কিছুর পরেও আমার পিছে পিছে ঘুরছো? শিপু বলে, এটা কেমন কথা বললে? আমার স্ত্রীর পিছে আমি ঘুরবো না তো অন্য কেউ ঘুরবে? আমার বউ, আমি শাসন করব, আমি আদর করব, আমি ভালোবাসবো, তার জন্য লজ্জা শরম বা বেহাইয়া হবার কি আছে? আমি বললাম, তুমি ভালো না, তুমি আমাকে মেরেছো, আমার খুব লেগেছে, খুব কষ্ট দিয়েছো। শিপু বলে, যা হয়েছে সব তোমার জন্য হয়েছে, ডিভোর্সের কথা বললে কেন? তুমি ভাবলে কি করে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব? তোমাকে ছাড়তে যদি হতো তাহলে বিয়ে করলাম কোন দুঃখে? তুলে নিয়ে গিয়েছি, এক রাত ইউজ করে না হয় ছেড়ে দিতাম, শুধু শুধু বিয়ের ঝামেলা করে মাথার উপর বোঝা বানাতাম না। আমি বললাম, কি, এক রাত ইউজ করে ছেড়ে দিতে, বিয়ে করতে না? আবার বলছো বিয়ে করে মাথার বোঝা বানিয়েছো। আমি তোমার কাছে বোঝা? তুমি বিয়ে করলে কেন? কে বলেছে বিয়ে করতে? আমি বলেছি? আমার কথা শুনে শিপু আমার সামনে এসে দাঁড়ায়, তারপর আমার দু হাত শক্ত করে ধরে বলে, ভালোবাসি তোমাকে। তাহলে বলো কি করে তোমাকে ইউজ করে ছেড়ে দেব? ভালোবাসি বলেই তো মাথার বোঝা বানিয়েছি, সারা জীবন বয়ে চলবো বলে, সারা জীবন তোমাকে আমার সাথে রাখবো বলে, মরার আগেও তোমার মুখ দেখে মরতে চাই, মরার আগ পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই। তাহলে বলো কি করে ছেড়ে দেই? 1 মাস প্রেম করে 1 বছরের কষ্ট দিয়ে চলে গিয়েছিলাম, তার বিনিময়ে সারা জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছি। 1 বছরের কষ্ট না হয় সারা জীবন একটু একটু করে উসুল করে নিও, যখন যেভাবে মন চায়। আমি বললাম, তোমাকে আমি ছাড়বো না। শিবু বলে, কে বলছে আমাকে ছাড়তে? এই তো তোমার সামনেই আছি, ধরো না শক্ত করে, যাতে আমি তোমার থেকে ছুটতে না পারি। আমি বললাম, খুন করে ফেলবো তোমাকে। শিবু বলে, সত্যি বলছো? তাহলে আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেব। কখন কিভাবে খুন করবে আমাকে বলো, এখন করবে? আমি বললাম, ইয়ার্কি করছো? শিবু বলে, কোনো ইয়ার্কি করছি না, তোমার ভালোবাসা পাবার জন্য নিজের জীবন তোমাকে সঁপে দেব, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, না, বাসি না। শিপু বলে, ভালো না বাসো, একবার বলো স্বামী হিসেবে মানো। আমি বললাম, না, তাও মানি না। শিপু বলে, সব বাদ দাও, শুধু একবার বলো বন্ধু হিসেবে মানো। আমি বললাম, না। শিপু বলে, ওকে, শত্রু তো ভাবো। আমি বললাম, তুমি তারই যোগ্য। শিপু বলে, ঠিক আছে, শত্রু হলে শত্রু, তুমি খুশি তো? এখন অনুমতি দিলে আমি ক্রিমটা লাগিয়ে দিই, এমনিতে অনেক লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি ক্রিম লাগিয়ে দেব তত তাড়াতাড়ি ব্যথা ও কষ্ট দুটোই কম পাবে। আমি বললাম, না, আমি নিজে লাগিয়ে নেব। শিপু বলে, অনেকক্ষণ ধরে তোমাকে অনুরোধ করছি, সমস্যা কোথায় বলো তো? আমি বললাম, কিছু না। শিপু বলে, আর কোনো কথা শুনতে চাই না, খাটে শুয়ে পড়ো, আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি তারপরও কথা শুনছি না, ঠাই দাঁড়িয়ে আছি। শিপু আমাকে জোর করে টেনে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দেয়, তারপর আমার শাড়ির আঁচল সরিয়ে দিতে চাইলেই আমি বললাম, ক্রিম না লাগালেই নয়? শিপু বলে, না লাগালে ঘা কী করে শুকাবে শুনি? আমি লাজুক মুখ নিয়ে বললাম, আসলে আমার লজ্জা করছে। শিপু বলে, কিসের লজ্জা? আমরা যে স্বামী স্ত্রী, তুমি কি সেটা ভুলে গেছো? আমি বললাম, তারপর আমার লজ্জা লাগছে। শিপু বলে, এজন্যই এতক্ষণ দিচ্ছ না ক্রিম লাগাতে? আমি বললাম, হুম। শিপু বলে, আমি আরও মনে করেছিলাম অভিমান করে তুমি দিচ্ছ না, এখন দেখছি তার উল্টো। এই ডিজিটাল যুগে মেয়ে হয়ে তুমি লজ্জা পাও স্বামীর কাছে? এটা কোনো কথা? জাস্ট তুমি ভেবে দেখো, স্বামী স্ত্রী হয় বন্ধু, সেখানে লজ্জা কিসের? তুমি একটা কাজ করো, চোখ বন্ধ করে রাখো, তাহলে আর লজ্জা লাগবে না। আমি বললাম, আমি চোখ বন্ধ করব মানে? আমি চোখ বন্ধ করে ফায়দা কি? চোখ তো তোমার বন্ধ করা উচিত, তুমি চোখ বন্ধ করো। শিপু বলে, আরে আমি চোখ বন্ধ করলে বুঝবো কি করে ক্রিম কোথায় লাগাচ্ছি? আমি বললাম, তাহলে থাক, লাগাতে হবে না। শিপু বলে, আচ্ছা, সামান্য ক্রিম লাগাতে চাইছি বলে লজ্জা পাচ্ছ, রাতে যখন এক বিছানায় দুজন থাকবো, তাও আবার একে অপরকে জড়িয়ে, তখন লজ্জা লাগবে না? রাতে যখন শারীরিক মিলন করব, তখন লজ্জা লাগবে না? আমি বললাম, আমার এই অবস্থার মাঝে তুমি এইসব করার চিন্তা করো? শিপু বলে, আরে আমি তো উদাহরণ দিচ্ছিলাম মাত্র, করলাম কই? আগে তুমি সুস্থ হও, তারপর দেখা যাবে, এখন প্লিজ এমনটা করো না, আমাকে আমার কাজ করতে দাও, এখন চুপ করে বসো। আমি আর বাধা দিলাম না, কারণ রেগে গেলে আবার কি করে বসে ঠিক নেই। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। শিবু শাড়ির আঁচল সরিয়ে দিয়ে ক্রিম লাগাতে থাকে, ওর ছোঁয়া যেমন শরীরে শিহরণ জাগায়, ঠিক তেমনি ক্ষতস্থানে ব্যথা পাচ্ছি। শিবু বলে, ব্যথা পাচ্ছ? আমি মাথা নেড়ে বললাম, হুম। শিবু বলে, একটু কষ্ট করো, দেখবে ঠিক হয়ে যাবে। শিবু আমাকে খুব যত্ন নিয়ে ক্রিম লাগিয়ে দিল, তারপর বলে, রাতে আবার লাগিয়ে দেব। রাতে আর আমাদের বাসর রাত হলো না, কারণ আমি অসুস্থ হয়ে পড়ি, শরীরের ব্যথার কারণে গায়ে জ্বর চলে আসে।
শিপু আমার সাথে ছিল। রাতে বসে বসে আমার সেবা করে, আমার হাতে হাত রেখে বলে সরি, আমার জন্য এমনটা হয়েছে। রাত তখন কয়টা বাজে ঠিক জানি না। আমি শিপুকে বললাম কয়টা বাজে? শিপু বলে 3টা বাজে। কেন, কিছু খাবে? রাতে তো কিছুই খাওনি। আমি বললাম আমার খিদে নেই। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, তা না হলে তোমারও শরীর খারাপ হবে। শিপু বলে আমার কিছু হবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি বললাম আমি এখন ঠিক আছি, রাত জাগতে হবে না তোমাকে। শিপু বলে ঠিক আছে, এই বলে আমার পাশে শুয়ে পড়ে, তবে আমাকে জড়িয়ে ধরে। আমি এখন ওর বুকে মাথা রেখে শুয়ে আছি। শিপু বলে কোনো সমস্যা হলে আমাকে ডেকো। আমি কিছু না বলে চুপ করে আছি, কারণ আমার কারো সাহারার প্রয়োজন ছিল। আমি অসুস্থ হলে নিজেকে খুব অসহায় মনে করি। বাড়িতে থাকলে মায়ের বুকে মাথা রেখে ঘুমাতাম সারা রাত, এখন শিপুর বুকে শুয়ে আছি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। সকালে ঘুম ভাঙলো একটু দেরি করে, উঠে দেখে এখনও আমি শিপুর বুকে শুয়ে আছি। মনে মনে হাসি পেল, হাসি পাওয়ারই কথা। হাত পা আমার উপর তুলে দিয়ে ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে সরিয়ে দিলাম, তাতেই ওর ঘুম ভেঙে গেল। আমি জেগে গেছি দেখে বলে তুমি উঠে পড়েছ, কেমন ফিল করছো এখন? আমি বললাম হাত পাগুলো সরালে হয়তো একটু ভালো ফিল করতাম। এই কথা শুনে পা সরিয়ে বলে সরি, ঘুমের মাঝে হয়তো চলে গিয়েছিল। আমি তখনও ওর বুকের মাঝে। একে অপরের মুখের গরম নিঃশ্বাস দুজনের মুখেই পড়ছে, তাতে করে উত্তেজনার প্রবল স্রোত বইছে দুজনার মাঝে। শিপুর দু চোখ লোভনীয়ভাবে তাকিয়ে আছে আমার দিকে, যেন কিছু চাইছে ওই দুই চোখ। দুজনেই তাকিয়ে আছি একে অপরের দিকে, চোখের পলক পড়ছে না। শিপু আমার কপালে কিস করে বলে আই লাভ ইউ, সারা জীবন এভাবে থেকো আমার বুকে। এমন সময় দরজায় টোকা পড়ে। অনেক এসেছে আমাদেরকে ডাকতে নাস্তা খাবার জন্য। শিপু বলে আসছি, এই বলে আমার কপালে আরেকটা কিস করে বলে তুমি অসুস্থ, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি উপরে, তুমি ফ্রেশ হয়ে নাও। এই বলে ফ্রেশ হয়ে নিচে চলে গেল নাস্তা করতে। নিজে করে আমার জন্য নিয়ে আসে, তারপর আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। প্রথমে এক বিছানায় থাকতে আমার একটু সংকোচ হতো। সংকোচ বলতে লজ্জাই লাগতো। যে ছেলে এত কিছু করে ফেলেছে তার সাথে এক বিছানায় থাকা বাধ্যতামূলক নয় কি? হ্যাঁ, বাধ্যতামূলক। কারণ ভালোবাসার কাছে পাহাড় সমান অপরাধ হলেও সব কিছু তুচ্ছ। যাকে একবার মন থেকে ভালোবেসেছি, শত অন্যায়ের পরেও তার পিছু ছাড়া যায় না। যে যত অবহেলাই করুক, তারপরও তাকে পাওয়ার আশায় স্বপ্ন দেখি। সে চলে গেলেও বারবার তার কাছে ফিরে যাই তাকে পাওয়ার আশায়। এরই নাম ভালোবাসা। আমিও শিবুকে মন থেকে ভালোবেসেছি, তাই বেশিক্ষণ রাগ ধরে থাকতে পারলাম না, বাধ্য হলাম সব কিছু মিটিয়ে নিতে। আমি সুস্থ হতে হতে 4 দিন লেগে গেল। এদিকে শিপু ব্যাকুল হয়ে আছে আমাকে কাছে পাওয়ার জন্য। এক বিছানায় থেকে কিছু করতে পারছে না দেখে মন মানসিকতা খুবই খারাপ। তাই আজ আমাকে সুস্থ দেখে বলে তুমি তো সুস্থ তাই না? আমি বললাম হ্যাঁ, কেন? শিপু বলে বলছিলাম কি মানে। আমি বললাম কি বলো, এত আমতামতা করছো কেন? শিপু ছুটে এসে আমার হাত ধরে বলে মানে বলছিলাম কি, দিনে যেমন তেমন, রাতে আমার খুব কষ্ট হয়। এক বিছানায় দুজন পাশাপাশি থাকি, অথচ তোমাকে একটু ভালোবাসতে পারি না। আদর করতে ইচ্ছে করে, তোমাকে বুকের মাঝে লুকিয়ে রেখে ভালোবাসতে ইচ্ছে করে। বলছি কি আজ দেবে? আমি বললাম এ কেমন কথা বলছো তুমি? সারা রাত তো হাত পা তুলে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাও, যার কারণে আমি একটু নড়তেও পারি না। কোল বালিশও মনে হয় কেউ এমন করে জড়িয়ে ধরে না, তুমি যেমন করে ধরো। বিয়ে হওয়ার পর থেকে তুমি এমন করে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছ। আর কি বাকি আছে দেবার? শিপু বলে আরও অনেক কিছু আছে, সেগুলো চাই, দেবে? আমি বললাম আমি কিছু জানি না। শিপু বলে তোমার জানতে হবে না, তুমি শুধু বলো দেবে কি না, আমারটা আমি আদায় করে নিতে পারবো। আমি বললাম সে কিভাবে আদায় করবে? শিপু বলে সে না হয় রাতে তোমাকে দেখাবো, খুব সুন্দর করে সেজেগুজে তৈরি থেকো, এই বলে চলে গেল। আমি বললাম পাগল নাকি? দেখতে দেখতে রাত হয়ে গেল। শিপু কথা মতো আমি হালকা সেজে রেডি হয়ে বসে আছি। কি দেখাবে বলেছে তাও জানি না। রাত 12টার দিকে শিপু রুমে আসে। কোথায় আমার লজ্জা পাওয়া উচিত তা না, আমি উল্টা জিজ্ঞেস করছি এতক্ষণ কি করেছো? শিপু বলে একটু কাজ ছিল তাই দেরি হয়েছে। আমি বললাম আমার ঘুম পাচ্ছে। শিপু বলে আমি এখনো কিছু শুরু করিনি আর তুমি বলছো ঘুম পাচ্ছে? একটা কথা বলি। আমি বললাম কি? শিপু বলে এই হালকা সাজে তোমাকে না খুব দারুণ লাগছে। আমি বললাম অনেক হয়েছে, মচকা দিতে হবে না, কি দেখাবে তাড়াতাড়ি করো। শিপু বলে আহা এমন করছো কেন? যা দেখাবো তা একটু আরামসে করতে হয়। প্রথমে রোমান্টিক কথা বলবো, তারপর তো শুরু করব। আমি বললাম এত রোমান্টিক কথা বলার প্রয়োজন নেই, যা দেখাবার দেখাও, আমি ঘুমাচ্ছি। শিপু বলে যেমনটা চেয়েছি তেমনটা করতে দেবে না তাই তো? ঠিক আছে, এই বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আমি বললাম আরে আরে কি করছো, তুমি না কি দেখাবে বললে? শিপু বলে এই তো শুরু করলাম, চুপচাপ দেখে যাও, শুধু একটা অনুরোধ, বাধা দিও না। এই বলে আমাকে কিস করতে থাকে, সারা শরীরে হাত ভুলাতে থাকে। এক সময় আমার শাড়ির আঁচল সরিয়ে দেয় বুক থেকে। আমি বললাম কি করছো? শিপু বলে আদর করছি। কেন, তোমার ভালো লাগছে না? আমি বললাম লাগছে কিন্তু। শিপু আমার টোটা আঙ্গুল ঠেকিয়ে বলে একদম চুপ,
কোনো কিন্তু নয়, ভালো লাগছে যখন উপভোগ করো। এভাবে একে অপরকে আদর করতে করতে উত্তেজনার শেষ সীমানায় এসে পড়ি। একসময় দুজন সঙ্গমে লিপ্ত হলাম। প্রথমে আমি বাধা দিয়েছিলাম, কিন্তু শিপু এতটাই উত্তেজিত ছিল, আমার বাধা তো দূর, আমার কান্নার শব্দও শুনতে পাইনি। জোর করে সঙ্গমে লিপ্ত হয়। একসময় নিজের চাহিদা পূরণ করে ক্লান্ত হয়ে পড়ে। এতক্ষণ ও আমার উপর ছিল, আমার উপর থেকে নেমে পড়তেই আমি ওর বুকের উপর বসে মনের স্বাদ মতো থাপ্পড় ঘুষি মারলাম। শিবু বলে, আরে আরে কি করছো, লাগছে তো? আমি বললাম, বেশ হচ্ছে। এই তোমার আদর করা স্ত্রী, আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? শিবু বলে, প্রথম প্রথম এরকম একটু হয়, পরে থেকে ঠিক হয়ে যায়। আমি বললাম, এসব করার আগে বলার প্রয়োজন ছিল তো? শিবু বলে, মনে ছিল না, সরি, আর এমন হবে না। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর আদর করতে থাকে। এভাবে মান অভিমানের শেষে আমাদের ভালোবাসা শুরু হয়। দুই ফ্যামিলি মিলে আবার নতুন করে বিয়ে দেয় আমাদের। তারপর দুজন সুখে শান্তিতে সংসার করতে শুরু করি। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।